মেয়েরা, মেয়ে জন্ম হলে সবাই খুশি হয়, অত্যন্ত খুশি হয়। এখন তো সরকার সাপোর্ট করছে, দুই সরকার, রাজ্য সরকার, দিল্লি সরকার, মেয়েদেরই সব কন্যাশ্রী, সাইকেলশ্রী, পরে যুবশ্রী শুরু করলেন, কিন্তু কন্যাশ্রী প্রায় বাড়ি বাসের নিচে লেখা থাকে বেটি বাঁচাও বেটি পড়াও, বেটি বাঁচাও বেটি পড়াও। বেটি মানে কন্যা, কন্যাকে বাঁচাও, কেননা বর্তমান রাক্ষস সমাজ হয়ে গেছে। মা বাবারা মেয়ে হলে মেরে ফেলো, ছেলে লাগবে। আবার কখন কোনো আল্ট্রাসাউন্ড করে দেখছে পেটে মেয়ে আছে না ছেলে আছে, মেয়ে হলে মেরে দাও, রাক্ষস। তাই সরকার বিভিন্নভাবে চেতনা জাগরণ করার চেষ্টা করছে। মেয়ে সন্তান লক্ষ্মী সন্তান, মেয়ে সন্তান কন্যা রত্ন, মেয়ে নয় সে কন্যা রত্ন, এরকম বলে বলে। বা এর আগে আমরা আলোচনা করলাম কন্যা রত্ন দান করা মহাপুণ্য। মানুষ ভোগী সমাজ, কিন্তু বর্তমান ধীরে ধীরে কালচার চেঞ্জ হচ্ছে। এখন লোকে মেয়ে চাইছে প্রচুর, মেয়েরাই বাবা মাকে দেখছে, অনেকের কাছে শুনেছি। মেয়ে, একটা বাড়িতে গেছিলাম, তার দুই মেয়ে। তো আমরা যখন আমাদের সঙ্গে পরিচয় হলো, তারপরে অনেক আগের কথা বলছি, আমি নিজে সে সঙ্গে পরিচিত। তো দুই মেয়ের বিয়ে হয়ে গেছে, আমরা গীতা কোর্স করালাম। ধীরে ধীরে গীতা পড়ে তিনি বুঝতে পারলেন তার কি করা উচিত, ভগবান তার হৃদয়ে সেই জ্ঞান প্রকাশ করলেন। একদিন ফোন করে বলছেন, মহারাজ প্রভু আপনারা আসুন, আমার বাড়িতে একটা নাম সংকীর্তন আর অল্টার স্থাপন করো, মানে একটা ছোট্ট ঘরের ভিতরে মন্দির বানিয়েছি, তাতে ঠাকুর সাজাবো, আপনারা আসুন, একটু কীর্তন করবেন, ভোগ রাগ হবে, প্রসাদ হবে, তো আপনারা নিয়ে আসবেন। আমরা মন্দির সাজানোর জন্য যে ফটো, চিত্রপট, রাধা মাধব, পঞ্চতত্ত্ব, নরসিংহদেব, গুরু পরম্পরা নিয়ে গেছি। তো তার ঠাকুর মন্দির ছিল আগে, সেই ঠাকুর মন্দিরে এসব সাজাচ্ছেন, ঠাকুর মন্দিরটা রং করেছেন, বেশ সমস্ত দেবদেবী যা যা ছিল সব একসঙ্গে প্যাকিং করে নিয়ে এসে বলছে, আমাকে দিচ্ছে, বলছে নিয়ে যান। আমি কি করব না, এই দেবদেবী আমরা কি করব? গীতাতে বলা হয়েছে ভগবানের পূজা করলে সমস্ত পূজা হয়ে যায়, তা আমরা তো দেবদেবী পূজা করব না, ঘরে অন্য কোথাও লাগিয়ে যে না, আপনারা নিয়ে যান, আপনারা যা করবেন, আমি এখন সম্পূর্ণ কৃষ্ণ সেবা করতে চাই। তো ভক্ত হয়ে গেল, দীক্ষা হলো। তো মাঝে মাঝে যেতাম। একদিন আমাকে খুব ঘনিষ্ঠভাবে বলছেন, আমাদেরকে তো পুত্রের মতো ভালোবাসত, বাড়ি গেলে এত আদর যত্ন করতেন। তো একদিন বলছেন, প্রভু জানেন একটা মনের কথা বলি আপনাকে। আমি বলুন। বলছে আমার দুই মেয়ে, দ্বিতীয় মেয়ে যখন জন্ম হলো আমি প্রচুর কেঁদেছিলাম, ভগবান আমাকে কেন ছেলে দিল না, আমার ঘরে কোনো ছেলে নেই, প্রচুর কেঁদেছি। আর সেই দ্বিতীয় মেয়ে হওয়ার আগে একটা ছেলে এসেছিল, নষ্ট হয়ে গেল। কিন্তু এখন আমি উপলব্ধি করছি, ভক্তি জীবনে আসার পরে ভগবান আমাকে মেয়ে দিয়েছেন, অনেকটা করুণা করেছেন। কেন না, মেয়েরা বিয়ে হয়ে চলে গেছে, যে যার সংসার পেতেছে। আমি এখন স্বামী স্ত্রী ঠাকুর সেবা, স্বামী সেবা নিয়ে থাকি। প্রভু মাঝে মাঝে একটু অসুস্থ হয়ে পড়েন, আমি সেবা করি ডাক্তার নির্দেশ মতো, বা যা যা আমার করণীয়। কিন্তু জানেন, মেয়েরা বছরে একবার আসে পুজোর সময়, দুই মেয়ে, প্রথম মেয়ের ছেলে মেয়ে, দ্বিতীয় মেয়ের একটা ছেলে। তো ভালো লাগে, মেয়েরা বাড়িতে এসছে, বাবাও খুব পছন্দ করে। কিন্তু জানেন, ওরাও আমার কাছে প্রসাদ পায়, বাচ্চারা খুব ভালো। দিদা দিদা বলে পাগল, দিদা আমি হরিনাম করব, আমরা সন্ধ্যার সময় একটু সবাই মিলে একটু নাম কীর্তন করি সন্ধ্যা, এগুলো ভালো। কিন্তু কি উপলব্ধি জানেন, ওরা যতদিন থাকে আমি জব করতে পারি না। যে কেন
না ওরা আমিষ খায় বাড়িতে, এখানে তো প্রসাদ খায়, তো ওদেরকে কোনো কিছু জিনিস ছুঁতে দিই না। আর ওদেরকে যাতে সন্তুষ্ট করা যায়, সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, রাত্রে ডিনার, তার মাঝখানে আবার খাওয়া দাওয়া, ঠাকুরের সেবা আরতি, এইসব করতে না আমি একদম নাজেহাল হয়ে যাই। ওরা যে 10-12 দিন তাকে তো জব ধরতেই পারি না। আমি এখন ভাবছি, অনুভব করছি, বাপ রে বাপ, যদি আমার ছেলে থাকতো, তারও না ছেলে মেয়ে হতো, নাতিপুতি হতো, তার সেবা করেই তো আমার সময় চলে যেত। এখন ওরা যখন চলে যায় আমার বাড়িতে, চলে গেলে মেয়েদের চলে যাওয়ার পরে মা বাবার একটু খারাপ লাগে, কিন্তু একদম ফ্রিভাবে ভগবানের সেবায় যুক্ত হয়। ফ্রি, এক একজনের এক একটা অনুভব। তো মা বাবার সেবা শাস্ত্র বলছেন, আর একটা বলছেন কন্যা সন্তান। তোমার 9টা মেয়ে হয়েছে, এবং এরা যে বাবার মতো, তোমার মতো এরাও যে বড় সংসার করে সংসার বৃদ্ধি করবে, আমার দৃঢ় আশা। বাবা মা চায় সংসার বড় হোক, মেয়েকে বিয়ে দেবো, তার ছেলে মেয়ে হোক। তা আমি মাঝে মাঝে কৌতুক করে দেখি, কোনো মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে, 2-3 বছর হয়ে গেল, দেখা হলেই বলি মাকে, কি গো মা, দিদা হবেন না? বলছে হ্যাঁ, আমি তো সবসময় চাইছি, জানি না ঠাকুর কবে দেবেন সন্তান। এক জায়গায় একটা বাড়িতে আমি প্রচার করতে গেছিলাম, তখন মেয়েটা খুব ছোট ছিল। তো ছোটরা তো কিভাবে ঘনিষ্ঠভাবে মেশে, তো খুব মিশত, তাদের মা বাবাকে ভক্ত করলাম। মেয়েটা একাই ছিল, তো আমরা মাতাজি ডাকতাম তো মাকে, সেই সূত্রে কখনো কখনো মা বলে ডাকতাম, আর মেয়েটা আমাদেরকে সকলে দাদা বলে ডাকত। এবং ছোট থেকেই তুমি বলার অভ্যাস, ধীরে ধীরে বড় হলো। আমি মাঝখানে অনেকটা ডিসকানেক্ট হয়ে গেছে যে কোনো কারণে, আমি সেই প্রচারটা ছেড়ে দিয়ে অন্য প্রচারে গেলাম, তো প্রচার অনেকটা দূরত্ব হয়ে গেল। তো তখন হঠাৎ একদিন মায়াপুরে দেখে, প্রায় 10-12 বছর পরে, তো আমি বলছি মাতাজি আপনি, অনেকদিন পরে দেখছি। তো মেয়ে কোথায়? মেয়ের নাম ধরে বললো, মেয়ে কোথায়? বলতেই মাতাজি এক ঝলক কেঁদে দিলেন। আমি কি হলো আপনার? না, আপনার বোন এখন আমার কাছে নেই, ও নিজের মতো পছন্দ করে বিয়ে করে চলে গেছে। অনেক কথা বলে আমি ফোন করলাম, আরে ফোন করতে এসে ফোনটা ধরেছে, হ্যাঁ কি ব্যাপার, এতদিন পরে তুমি আমার খোঁজ নিচ্ছ? যে হ্যাঁ, খোঁজ নেওয়া হয়নি, আমার কাছে নাম্বারও ছিল না, আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি গত কয়েক বছর। হ্যাঁ, তোমরা তো এখন ব্যস্ত, আর আমাদেরকে খোঁজ খবর নেবে, অভিমান সব ঢেলে দিল ফোনে। তারপরে আমি বললাম তুই এটা কি করলি? কি আমি কি করলাম? না আমাদের একটা সম্মান। কিসের সম্মান তোমাদের? না তুই ঘর ছেড়ে পালিয়ে বিয়ে করলি। বলছে এটা অসম্মান আর কি আছে? আমি তো কোনো মদ মাতালকে বিয়ে করিনি, আমি ভালো ছেলে দেখেছি বিয়ে করেছি। না আমরা পছন্দ করে বিয়ে দিতাম, মা বাবার পছন্দের মতো তুমি বিয়ে কর। বলে তোমাদের সময় আছে পছন্দ করবে? আর একটা কথা বলি শোনো, মাও পছন্দ করে বিয়ে করেছে, আমিও পছন্দ করে বিয়ে করি, আমি এটা জানতাম না। সুতরাং তোমার টেনশনের কোনো কারণ নেই। আমি যে একদম খুব একদম জঘন্যতম পরিবেশে চলে গেছি না, মা বাবা মেনে নেবে ধীরে ধীরে, প্রথমে একটু মানতে কঠিন হয়। আমি তো কি বলছি, বলছে হ্যাঁ মা বাবা লাভ ম্যারেজ করে বিয়ে করেছে, আমিও লাভ ম্যারেজ করে বিয়ে করেছি। তো সেটা মনে পড়লো, যথাশীলম যথারুচি, তোমরা বেছে নাও, বিয়ে করো। তো ঠিক আছে, এখানেই